this, my mind takes flight. বন্ধু কসমিক গ্লোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে অন্য রকম একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি পার্টিকুলার কোর্সের ব্যাপারে। এর আগে আপনারা দেখেছেন যে সিগনেচার অ্যানালিসিসের আমাদের একটা অনলাইন ওয়ার্কশপ হচ্ছে, যেখানে আপনারা অনলাইন রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। বাড়িতে বসে যে কোনো স্থানে বসে যে কোনো সময় ট্রাভেল করতে করতে এই কোর্সগুলো আপনারা করে নিতে পারেন, এবং প্রত্যেকটা অনলাইন কোর্সেরই একই রকমের পদ্ধতি। তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এবং ভীষণ ন্যায্য মূল্যে এই কোর্সগুলো করানো হচ্ছে। তো আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি একটি অন্য ধরনের কোর্সের কথা, যার নাম হচ্ছে ওয়াচ অ্যানালাইসিস। লুক, আমাদের পার্সোনালিটির জন্য, আমাদের গ্রুমড হওয়ার জন্য ওয়াচ কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে, ঠিক আছে? তো ঘড়ি পরা ইজ ভেরি নেসেসারি। যারা পড়েন না, ঠিক আছে, তারা এই ক্লাসটি করে নিন, বিকজ এটা একটা ডেমো ক্লাস থাকছে এবং ফার্স্ট অ্যান্ড ফ্রি ক্লাস থাকছে। আপনারা এই ক্লাসটি শুনে এবং এই ক্লাসটির সম্পর্কে জেনে, ভিডিওটি দেখে যদি ইন্টারেস্টেড ফিল করেন, তাহলে ওয়াচ অ্যানালাইসিসের যে অনলাইন ওয়ার্কশপটি হচ্ছে সেটি জয়েন করতে পারেন এবং অন্যান্য ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারেন। তো এই ক্লাসে আমি বলবো যে কিভাবে ঘড়ি পরা উচিত, ঘড়ি পরলে কি হয়, কেন ঘড়ি পরে, কেন ঘড়ি পরে না, কর্মের সাথে ঘড়ি কিভাবে রিলেটেড, কি এমন সিগনিফিকেন্স রয়েছে ঘড়ির ব্যাপারে। তো এই ধরনের কতগুলো কথা আপনাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। তো ওয়াচ অ্যানালাইসিসের ব্যাপারে যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে ঘড়ি অনেকে পড়ে, অনেকে পড়েন না। ভেরি গুড। যারা পড়েন তারা ভেরি গুড, যারা পড়েন না তাদেরও ওয়েল অ্যান্ড গুড। তো এক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় হয়? তো যারা ঘড়ি পড়েন এবং পড়েন না, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কিছু বোঝা যায়। যেমন হচ্ছে, যারা ঘড়ি পড়েন, ঠিক আছে, তারা যে কোনো কাজ, তাদের জীবনের যে কোনো কাজের সাথে এটা মনে করা হয় যে দায়বদ্ধ, ঠিক আছে? যারা ঘড়ি পড়েন, আবারও বলছি, তারা যে কোনো কাজের সাথে দায়বদ্ধ। মানে তাকে যদি আপনারা কোনো কাজ দিচ্ছেন, তাহলে সে কিন্তু চেষ্টা করবে সঠিক সময়ে সেই কাজটাকে সম্পন্ন করার, বা সে রেসপন্সিবল, সে দায়িত্ববান। এবার প্রশ্নবান উঠে আসবে যে তাহলে যারা ঘড়ি পরে না, তারা কি দায়িত্ববান নয়? তাদের কি কোনো কাজ দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি না? এখানে একটু সমস্যা আছে। তার কারণ, যারা ঘড়ি পরে তাদের বাস্তবিক দিক থেকে দেখতে গেলে সময়ের জ্ঞান আছে। তারা অল টাইম কোনো না কোনো কাজ করছে ঘড়ি পরে। এবার যারা বাড়িতে থাকেন, তারা নিশ্চয়ই বলবেন যে আমরা তো সবসময় ঘড়ি পরে থাকতে পারবো না, আমরা ওয়াল ক্লক দেখি, সেটা নিয়েই কাজ করি। তাহলে বুঝুন, যে কোনো কাজ আমরা ঘড়ি দেখে করছি, ঠিক আছে? আমরা আমাদের বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদম সম্পর্কে অবগত নই। মানে আমাদের শরীরের নিজস্ব একটা ক্লক থাকে। আমরা যতই অ্যাকশন নিয়ে, আমরা যতই কাজ করি না কেন, একটা পার্টিকুলার টাইমে আমাদের যখন ঘুম পেয়ে যায়, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, মেলাটোনিন হরমোন ক্ষরণ হচ্ছে, যার জন্য এত ঘুম পাচ্ছে, তখন কিন্তু আমাদের শরীর যদি না চলে, সেটা যদি আমাদের ক্লক না থাকে, আমাদের ওয়াচ না থাকে, আমরা যদি ঘড়ি নাও দেখি, আমরা কিন্তু ঘুমিয়ে পড়বো। এবার আগেকার দিনে তো ঘড়ি ছিল না। আগেকার দিনে যেরকম কম্পাস নিয়ে বেসিক্যালি দিক নির্ণয় করা হতো, ঠিক ঘড়িও যখন ছিল না, সূর্যোদয়, সূর্যাস্ত, এগুলো দেখে মোটামুটি একটা সময় বিচার করা হতো এবং সেই সময় মতো কাজ করা হতো। আগেকার দিনে সানরাইজ, সানসেট, এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ভীষণ সিগনিফিকেন্ট ছিল, কারণ সেগুলো দেখেই মানুষের কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা জেনারেট হতো। কারণ যেরকম দেখবেন যে পাখিরা কিন্তু ঘড়ি পড়ে না, কিন্তু সকাল হলেই সূর্যোদয়ের সাথে সাথে বা তার একটু আগে কাকরা জেগে যাচ্ছে, কাকা করছে সেই সময়তে, সানরাইজের সাথে সাথে, তো তারা কিচিরমিচির করছে। তো এটা হচ্ছে তাদের লাইক বায়োলজিক্যাল ক্লক। এবার আমাদের মানুষদেরও উচিত সেভাবেই করা। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, নাইট শিফট ওয়ার্কিং চলছে। মানুষ বুঝতেই পারছে না, রাত 12টা 2টো অবধি নর্মাল লাইফ লিড করলেও, অ্যান্ড্রয়েড ফোন দেখে, ল্যাপটপে সিনেমা দেখে বা অন্যান্য প্রফেশনাল কাজকর্ম করেও, যে তাদের সব কিছু ঘেটে যাচ্ছে সার্কেডিয়ান রিদম, ঠিক আছে? যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না। সূর্যোদয়ের সময় যদি আমরা উঠছিও, তাহলে কিন্তু আমাদের লাইফের যে প্রবলেমগুলো হিল হতে শুরু করে, স্পিরিচুয়ালি, ইমোশনালি, মেন্টালি আমরা ভালো থাকতে শুরু করি, আমরা পিওর অক্সিজেনটাকে ইনটেক করতে পারি। আগেকার দিনে যোগা তো মাস্ট ছিল, ঠিক আছে? সেই সময় ব্রিদিং এক্সারসাইজ করা ভেরি সিগনিফিকেন্ট, ঠিক আছে? কিন্তু সেটা এখন হচ্ছে কোথায়? এখন সবাই লেট নাইট জাগছে, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু এই সার্কেডিয়ান রিদমের ব্যাপারটা পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার হরমোনাল ফ্লাকচুয়েশন হচ্ছে, তার জন্য আলটিমেটলি মেয়েদের বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা দেখা যাচ্ছে, মুখে পিম্পলস বা এই পিউবার্টি রিলেটেড প্রবলেম, মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড প্রবলেম, ইভেন মেল রিপ্রোডাক্টিভ অর্গানেও প্রবলেম হচ্ছে, স্পার্ম কাউন্ট কমে যাওয়া, এরকম ধরনের ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে, এইরকম ধরনের সমস্যা কিন্তু চলে আসছে। তো এই ঘড়ি ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার আমাদের সেরকম যে ঘড়িটা, মানে বায়োলজিক্যাল ক্লক, আমাদের শরীরের ভেতরের যে ঘড়িটা থাকে, তারা
আমাদের কনসিয়াস মাইন্ডে বিভিন্ন ইনফরমেশন মাঝে মধ্যে প্রোভাইড করার চেষ্টা করে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমরা এতটাই অ্যাকশন ওরিয়েন্টেড। আমরা নিজেদের শরীর কী চাইছে, শরীর কী সিগন্যাল দিচ্ছে সেটা বোঝার মতো অবকাশ আমাদের নেই। ক্ষমতা আছে কিন্তু সময় নেই, ঠিক আছে? কারণ যেটুকু সময় ফ্রি পাচ্ছি আমরা নিজেদের সাথে কানেক্ট করি না, আমরা অন্য কে কী করছে, অন্য কতটা কী কাজ করলে আমি একটু বেশি পয়সা পাবো, এই রকম ধরনের জিনিসগুলো নিয়ে থাকতে বেশি ভালোবাসি। কিন্তু নিজের মন কী চাইছে, নিজের শরীর কী চাইছে সেটাতে খুব একটা আমরা দৃষ্টিপাতও করি না, আর সিগন্যালও পাই না, কর্ণপাতও করি না, তাই কোনো মেসেজ রিসিভও আমরা করতে পারি না। তো এই হচ্ছে আলটিমেট ব্যাপার। তো যেরকম আমাদের শরীরের একটা ক্লক থাকে, তো আমরা যারা ঘড়ি হাতে পরি, ঠিক আছে, এখন আমি যদিও কোনো হাতে ঘড়ি পরি নেই, ঠিক আছে, তো যারা ঘড়ি পরে তারা ওই সময় দেখে কাজ করে। তো সময় দেখে কাজ করা মানে তারা কর্মের সাথে ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে? তো একজন মানুষ কেউ ঘড়ি পরে আছে, আরেকজন মানুষ কেউ ঘড়ি পরে নেই, এই দুজনের মধ্যে এটা রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে অ্যাকশন ওরিয়েন্টেড যে সমস্ত ওয়ার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বেশি করতে পারবে ভালোভাবে, দায়িত্বের সাথে, কারণ তাদের মধ্যে সেই কনসিয়াসনেসটা রয়েছে যে আমাকে ঘড়ি থেকে কাজ করতে হবে, আমাকে সঠিক সময় কাজটা করতে হবে এবং সময়ের মধ্যে আমাকে কাজটাকে মানে ফিনিশ করতে হবে। তো স্টার্টিং এবং এন্ডিং এই যে পয়েন্টগুলো এবং যে প্রসেসিং পয়েন্টটা, এগুলো কিন্তু তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর যারা ঘড়ি পরে না তাদের কাছে যেহেতু ঘড়ি নেই, তারা কিন্তু অতটা অ্যাকশন ওরিয়েন্টেড হয় না। এখানে যদি বিতর্ক থাকে, ওয়েলকাম টু কমেন্ট বক্স, আপনারা বলতেই পারেন, বাট রিসার্চে এটা দেখা গেছে। ফাইন। সেকেন্ড হচ্ছে যে এবার যারা পড়েনি না তারা তো জাস্ট এই ভিডিওটিকে স্কিপ করে দিতে পারেন, কিন্তু পড়লে কি লাভ হয় সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা পড়েন ঘড়ি তাদের জন্য কয়েকটা কথা বলার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, যারা ধরুন হাউস হোল্ড ওয়ার্কে বেশি ব্যস্ত, বা মনে করছেন কি আমি তো বয়স হয়ে গেছে, আমি ঘড়ি পরে কী করবো। দেখুন, আপনারা যখন ঘরে থাকছেন তখন যদি কোনো প্রফেশনাল কাজের সাথে যুক্ত থাকছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাহলেও কিন্তু ঘড়ি পড়ুন। আর যদি হাউস হোল্ড পার্টিকুলার কোনো ডোমেস্টিক কাজ করছেন, কি রান্না করছেন বা অন্যান্য কিছু করছেন, বা ধোয়া মোছা করছেন, সেগুলোতে ডেফিনেটলি ঘড়ি পরবার দরকার নেই। কিন্তু আপনারা যখন বাইরে যাবেন, শপিংয়ে যাবেন, বাইরে ঘুরতে যাচ্ছেন, কোনো অকেশনে যাচ্ছেন, তখন বাইরে যে নিজেকে প্রেজেন্ট করা সেটা কিন্তু অবশ্যই ঘড়ি পরে করবেন, ঠিক আছে? মানে যে মানুষটিও আপনাকে দেখছে সেও কিন্তু ভাববে যে এর একটা পার্সোনালিটি আছে, সেটা আপনি মানুন চাই না মানুন, দ্যাট ইজ ট্রু। সেকেন্ড হচ্ছে যে ঘড়ির ডায়াল কীরকম হবে, ঠিক আছে? ঘড়ির ডায়াল গোল হবে না রেক্ট্যাঙ্গুলার, না স্কোয়ার, নাকি অন্য ধরনের কাইন্ড অফ ট্র্যাপিজিয়াম টাইপ। তো এই ধরনের ডায়াল বিভিন্ন, মানে দেখুন, প্রত্যেক কটাই জিওমেট্রির টাইপ, ঠিক আছে? তো কোন জিওমেট্রির শেপটা আপনার পার্সোনালিটির সাথে যাচ্ছে সেটা বোঝা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু বাকি ক্লাসগুলো করতে হবে, যে ডায়াল শেপ কীরকম, ডায়াল কালার কীরকম, এটাও কিন্তু কালার থেরাপির সাথে কানেক্টেড, যে আপনার ভাইব ওয়াইজ, আপনার পার্সোনালিটি ওয়াইজ, আপনার জোডিয়াক সাইন অর নাম্বার ওয়াইজ কোন কালারটা আপনার সাথে বেশি ম্যাচ করছে, কোন কালারটা আপনার জন্য বেশি ভাইব্রেন্ট হতে পারে, কোন কালারটা আপনাকে আপলিফট করতে পারে টু দ্য হায়ার ফ্রিকোয়েন্সি, টু দ্য হায়ার ভাইব্রেশন। তো সেইগুলো জানার জন্য কিন্তু এই ক্লাসগুলো, বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। তো ডায়াল সাইজ ইম্পর্টেন্ট, ডায়াল শেপ ইম্পর্টেন্ট, ডায়াল কালার ইজ ইম্পর্টেন্ট। কী কালারের ঘড়িটা থাকছে, মেইনলি ওটা লেদার থাকছে না মেটাল থাকছে, মেটাল হলেও গোল্ডেন কালার অর সিলভার কালার, লেদারের যদি থাকছে তাহলে কোন কালারের সেটা হচ্ছে, যদি নাও লেদার থাকছে, ফক্স লেদার অর লেদারের টাইপের কিছু হচ্ছে, তাহলেও বা কোন কালার হতে পারে, কি মেটেরিয়াল তার মধ্যে রয়েছে সেটা কি শো করছে, এরকম কিন্তু সিগনিফিকেন্ট ইনসাইটফুল ইনফরমেশন আপনারা এই ক্লাসগুলো যদি অ্যাক্সেস করেন, যদি কোর্সটি করেন, তবেই কিন্তু জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কয়েকটি এক্সাম্পল আমি দেবো এই ডেমো ক্লাসে। যেরকম আমি একটা কথা বলেছিলাম যে কর্মের সাথে এই ঘড়ি ভীষণভাবে রিলেটেড, তো সেই নিয়ে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি। দেখুন, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা গ্রহ। আমাদের এই কর্মফলদাতা গ্রহ অর্থাৎ শনিদেব আমাদের কর্মর সাথে পুরোপুরিভাবে কানেক্টেড। আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাবো। সুতরাং ভালো কর্ম করলে ভালো ফল পাবো, আর যদি অসৎ কর্মে লিপ্ত হই তাহলে কিন্তু আমাদের সাথে শনিদেব অনেক পরীক্ষা নেবেন, ঠিক আছে? এবং আমাদেরকে ততক্ষণ অবধি জ্বালাবেন যতক্ষণ অবধি আমরা বিশুদ্ধ মনের হয়ে বেরোচ্ছি। আচ্ছা, তো এটা গেলে শনির কথা। এবার আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঠিক আছে, মানে প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ত্যাগ করছি, এই যে ব্রিদিং প্রসেসটা, এই পুরোপুরি ব্রিদিং প্রসেসের জন্য কিন্তু আমরা ভালো থাকি। আমরা যদি ভীষণ কামনেসের সাথে, মানে একদম
লাইট ওয়েতে আমরা যদি ব্রিদিং করছি তাহলে আমরা খুব ভালো থাকি। আর দেখবেন প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে যখন আমাদের প্যালপিটেশন হচ্ছে, যখন আমরা খুব টেন্সড হয়ে রয়েছি, তখন কিন্তু আমাদের খুব ভারী ভারী মানে নিঃশ্বাস প্রশ্বাস পড়তে থাকে, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি আমরা হয়তো প্রশ্বাসটা নিচ্ছি, নিঃশ্বাসটা ফেলছি, এরকম হয়। তো ফাস্ট ব্রিদিং হবে না স্লো ব্রিদিং হবে, কামনেসের সাথে করবেন নাকি ফিউরিয়াস ওয়েতে করবেন, এই ব্রিদিংয়ের ওপরে কিন্তু আমাদের লাইফটার যে প্রোটোকল, লাইফটার যে জার্নি, সেটাও কিন্তু মেনটেন করছে। তো ব্রিদিংয়ের মাধ্যমে, সঠিক ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি, আমরা নিজেদের মনকে সুস্থ রাখতে পারি, আমরা নিজেদের আত্মার পরিশোধন করতে পারি এবং আমরা নিজেদের কর্মেরও পরিশোধন করতে পারি। তার কারণ হচ্ছে যে আমরা যখনই শান্তভাবে ব্রিদিং প্র্যাকটিস করব, তখন আমাদের লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন, আমরা কিন্তু সেটাকে ভালোভাবে রিসিভ করতে পারবো, আমরা অ্যানালাইসিস করতে পারবো এবং তারপরে অ্যাকশন নিতে পারবো, ঠিক আছে, আমাদের মধ্যে কামনেস ক্রিয়েট হবে। তো এই ব্রিদিং এক্সারসাইজ ভীষণভাবে ইম্পর্টেন্ট। ব্রিদিং এক্সারসাইজ মেডিটেশনের আমার বিভিন্ন অনলাইন ক্লাসও হয়, কোর্সও রয়েছে। যদি কেউ এটার বিষয়ে জানতে চান বা প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার এই ব্রিদিংটা টোটালি কানেক্ট উইথ স্যাটার্ন, ঠিক আছে, মানে আমাদের যে ডে বাই ডে এবং মানে মিনিট বাই মিনিট প্রত্যেক সময়ে যে আমাদের যে প্রত্যেক মুহূর্তে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো সেই তার যে কারক এবং ধারক এবং বাহক তিনি হচ্ছেন শনিদেব, ঠিক আছে, মানে শনির জন্যই আমাদের এই শ্বাস প্রশ্বাস চলছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের যে কর্মটা, সেই কর্মর সাথে শনি কানেক্টেড, আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে শনি কানেক্টেড। এবার শ্বাস প্রশ্বাসের সাথে শনি কানেক্টেড যখন বললাম, শ্বাস প্রশ্বাস আমরা যদি আমাদের শরীরের মধ্যে চক্র বলি তাহলে হার্ট চাকরা, ঠিক আছে, আমাদের অনাহত চক্র, তার সাথে কানেক্টেড। তো আমরা যদি ওয়াচ পড়ছি মানে আমরা কর্মের প্রতি রেসপন্সিবল হচ্ছি, তাহলে আমরা সাটার্নকেও সেই হিসেবে প্লিজ করতে পারবো। আমাদের ওয়াচ পড়ার মাধ্যমে আমাদের ব্রিদিং পাওয়ার ঠিক হতে থাকবে যদি সঠিক ওয়াচ পড়ছি। আর যদি যেটা আমাদের জন্য ভাইব্রেন্ট নয়, যেটা আমাদেরকে আরও বেশি করে ডিগ্রেডেশনের দিকে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদের ব্রিদিং প্যাটার্নও খারাপ হতে থাকে, আমাদের কর্মও খারাপ হতে থাকে, আমাদের হার্ট চাকরা ব্লক হতে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে কী থেকে কী হতে পারে, ঠিক আছে। আই হোপ অ্যান্ড আই থিঙ্ক যে এগুলো আপনাদের কাছে অনেকের কাছেই ভীষণভাবে নতুন, ঠিক আছে, যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। এরপরে হচ্ছে যে আমাদের যে শরীরটা, সেই শরীরটা হচ্ছে 99% থাকে হচ্ছে এয়ার দিয়ে, ঠিক আছে, এবং 1% থাকে বেসিক ম্যাটার, এবং সেই 1%ই আমাদের ভাইব্রেট করে, ঠিক আছে। এবং যেহেতু 99% এয়ার এলিমেন্ট দিয়ে আমাদের শরীর গঠিত এবং 1% হচ্ছে ভাইব্রেশন করছে ম্যাটারটি, তো সেই কারণে ভাইব্রেশনটা আমরা সবসময় বুঝতে পারি না। সামটাইমস উই ক্যান ফিল দ্য ভাইব্রেশন ইন আওয়ার বডি, ইন আওয়ার মাইন্ড অলসো, কিন্তু নর্মালি এটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। এয়ার এলিমেন্ট ইজ অলসো কানেক্ট উইথ সাটার্ন, ঠিক আছে, তারও যে ধারক তিনি হচ্ছেন শনিদেব, ঠিক আছে। তো সব কিছুই কর্মের সাথে জড়িত। তো এই কর্মা থিওরি হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই কর্মার ব্যাপারে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আমরা যদি ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিই, আমরা যদি আমাদের ভাইব্রেশন ওয়াইজ ভালো ওয়াচ পড়ি, ভালো ঘড়ি যদি আমরা ক্যারি করতে শুরু করি, সেটা যদি আমরা ওয়্যার করতে শুরু করি, তাহলে আমাদের ক্রিয়ামান কর্মেরও কিন্তু উন্নতি হয়। এবার ক্রিয়ামান কর্ম কি? কর্মের 3টে ভাগ রয়েছে, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, আরেকটা হচ্ছে ক্রিয়ামান কর্ম। সঞ্চিত কর্ম কি? সঞ্চিত কর্ম হচ্ছে যে আমরা 84 লক্ষ জনি ধরে জন্মগ্রহণ করছি এবং 84 লক্ষ জনির পরে মনুষ্য হিসেবে আমরা বা মানুষ হিসেবে আমরা জন্মেছি। তো এই যে এতগুলো বছর ধরে আমরা জন্মেছি বিভিন্ন ফর্মে, বা মানুষ হিসেবেও হয়তো আমরা 16,000 বছর বা 16 লক্ষ বছর অবধি জন্মে গেছি, এটা হয়তো আমাদের কোনো একটা জন্ম। তো এত বছর ধরে বিভিন্ন ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড আমরা কাজ করেছি, মানে আমাদের কর্ম হয়েছে, কর্ম জেনারেট হয়েছে, আমরা কাজ করেছি, তার কিছু পুণ্য রয়েছে, তার কিছু হয়তো পাপও রয়েছে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে যে কর্মটা হয়, মানে যেখানে পাপ এবং পুণ্য সব কিছু এত বছর ধরে, এত জেনারেশন ধরে যা কিছু আমার জমেছে সেটা হচ্ছে আমার সঞ্চিত কর্ম। আর যেখানে হচ্ছে প্রারব্ধ কর্ম, সেই প্রারব্ধ কর্মটা হচ্ছে এই জীবনে, ইহ জীবনে, এই যে আমি কথা বলছি আপনাদের সামনে, তো এই যে আমি এই আমার জীবনে যা কিছু কর্মের ফল ভোগ করছি, পাপ হোক, পুণ্য হোক, খারাপ হোক, ভালো হোক, যাই হোক, সেইটা হচ্ছে আমার প্রারব্ধ কর্ম। এবং ক্রিয়ামান কর্ম কি? আমার প্রারব্ধ কর্মের বিচারে আমি কি অ্যাকশন নিচ্ছি, আমি কি চিন্তা করছি, আমি কি কাজ করছি, সেটা আমার ফিউচারকে কিন্তু এমবেলিশড করবে। আমি যদি ভালো কিছু করি তাহলে ডেফিনেটলি আমার ফিউচার ভালো হবে, আর যদি খারাপ কিছু করি তাহলে আরও কিছু পাপ অ্যাড হবে। তো বেসিক্যালি এই ফিউচারের ব্যাপারটাই হচ্ছে ক্রিয়ামান কর্ম। তো আমরা যদি ব্রিদিংটাকে ঠিকঠাক রাখি, আমরা যদি কর্মটাকে ঠিকঠাক রাখি, আমরা যদি হার্ট চাকরাকে ব্লক হতে না দিই, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের ক্রিয়ামান কর্ম ভালো হতে থাকে, ঠিক আছে। তো
যারা ঘড়ি পরে না তাদের ক্ষেত্রে আরও একটি জিনিস লক্ষ্য করা যায় যে তাদের মধ্যে কন্ট্রিবিউশন একটু কম থাকে কোনো কিছুর প্রতি, যেটা আমি আগেও বলেছি। তারা একটু কম কম্প্যাশনেট হয়, অ্যাকশন ওরিয়েন্টেড অতটা হয় না। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তারা অতটা বেশি কন্ট্রিবিউশন দেখায় না। মানে রিলেশনশিপের ক্ষেত্রে কেউ কোনো কাজ দিল বা কেউ কারোর প্রতি ইমোশনাল যে যতটা, সেরকম যে ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি যে আমাকে কেউ হেল্প করেছে কোনো এক সময়, এবার আমি সেটা ভুলে গেলাম 10 বছর পর। আমি প্রথম কথা যে যারাই ওয়াচ পড়ে রেগুলার, তারা না এরকম ভুলবেই না, তাদের মধ্যে সেই গ্রেটফুলনেসটা থাকে। এবার তারা মনে করে, মাঝে মধ্যে ফোন করে বা করে না, বা 10 বছর পরে যদি মনে হয় যে আমি এতদিন করিনি, করব, তাদের মধ্যে একটা খুঁত ভাব থাকে, করবো কি করবো না, সে কেমন ভাববে, সে ভাববে আমি আনগ্রেটফুল, তার গ্রেটফুল মানে তার কাজ আমি ভুলে গেছি ইত্যাদি। কিন্তু যারা অ্যাকচুয়ালি ঘড়ি পড়ে না তাদের ক্ষেত্রে এটা দেখা গেছে যে তাদের সেরকম কোনো কমিটমেন্ট নেই, বা তারা পরবর্তীকালে 10 বছর পরে বা 20 বছর পরে যদি ওকে ফোন করছে, তারা অত বেশি ইমোশনাল হয়ে অত কিছু ভেবে না, তারা এমনিই ফোন করতে পারে। ঠিক আছে, মানে এই ধরনের কতগুলো এক্সাম্পল এক্ষেত্রে বলা যেতেই পারে। আচ্ছা, এবার আমরা কর্মের যেমন একটা থিওরি বললাম, সেকেন্ড থিওরি আমরা বললাম এয়ার ভাইব্রেশন ইটসেট্রা নিয়ে। থার্ড থিওরি যেটা আসবে সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে। আমরা অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি অ্যাক্সেস করতে পারছেন, তাহলে বেসিক্যালি ডায়াল, শেপ, কালার এগুলো নিয়েও বিভিন্ন ধরনের কথা বলা রয়েছে, সেগুলো আপনারা জানবেন। অবশ্যই অনেক ডিটেলসে আপনারা জানবেন, ইনডেপথ নলেজ আপনারা পাবেন। আরও কয়েকটা কথা আমি যদিও বলে দিচ্ছি এখন সাবকনসিয়াস মাইন্ড রিলেটেড, সেটা হচ্ছে কেউ রাইট হ্যান্ডে ঘড়ি পড়ছে, তার কীরকম হবে, কেউ লেফট হ্যান্ডে ঘড়ি পড়ছে, তার কীরকম হবে, কেউ সিঙ্গেল একটাই ঘড়ি পড়ছে, আবার কেউ মাল্টিপল ঘড়ি পড়ে, কেউ হাতের একদম সামনের রিস্টের একদম সামনের দিকে পড়ছে, আবার কেউ একটু পেছনের দিকে ঘড়ি পড়ে, তাদের ক্ষেত্রে কীরকম কী হবে না হবে। শিবাশক্তির ব্যাপারটাও কিন্তু এর সাথে রিলেটেড। ঠিক আছে, তো শিবাশক্তির ব্যাপার, মাল্টি ট্যালেন্টসের ব্যাপার, এগুলো নিয়েও আলোচনা করব। কনসিয়াস মাইন্ড নিয়ে যেটা বলার, যেটা আমি প্রথমেই বললাম যে শিবাশক্তির ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। অর্ধনারীশ্বর বা শিবাশক্তির ব্যাপার সেটা হচ্ছে যে ভালো করে ভেবে দেখুন যে আমাদের শরীরের লেফট পার্টটা এটা হচ্ছে শক্তির পার্ট, অর্থাৎ যেখানে ফেমিনিন এনার্জি থাকে, এবং আমাদের শরীরের রাইট পার্টটা সেটি হচ্ছে ম্যাসকুলিন এনার্জিতে ভরা, সেটি হচ্ছে শিবার পার্ট। তো এইভাবে আমরা কনসিডার করতে পারি যে আমাদের মধ্যেই শিবা এবং শক্তির বাস রয়েছে, অর্থাৎ ইন অ্যান্ড ইয়ং এনার্জি থাকে, অর্থাৎ ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি থাকে। এবার যে সকল মানুষের মধ্যে এই ফেমিনিন এনার্জিটা বেশি থাকে তারা বেশি ইমোশনাল হয়, তাদের মধ্যে সেই নারীর ব্যাপারটা, নারীর যে ইমোশন, নারীর যে সত্তা, সেটি বেশি পরিমাণে বিকশিত হয়। আর কারোর যদি রাইট পার্টটা অ্যাক্টিভেট থাকে, তার মানে মাস্কুলিন এনার্জিটা তার মধ্যে বেশি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে শিবার যে ব্লেসিংস বা শিবার যে পার্ট সেটা বেশি থাকে। তো এইভাবে জিনিসটাকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের মধ্যেই ইন অ্যান্ড ইয়ং এনার্জি থাকে, প্রত্যেকের মধ্যেই শিবা শক্তি থাকে, প্রত্যেকেই অর্ধনারীশ্বর, এবং প্রত্যেকের মধ্যে ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জি থাকে। কিন্তু আমরা আমাদের অ্যাকশন দ্বারাও এর কিছুটা চেঞ্জ করতে পারি। কারোর মধ্যে যদি ম্যাসকুলিন এনার্জি বেশি থাকে কিন্তু হয়তো ফেমিনিন এনার্জিটা কম রয়েছে, তার জন্য তার লাইফটা খুব একটা ব্যালেন্সে যাচ্ছে না। তো সেক্ষেত্রে ম্যাসকুলিন এনার্জিকে কিছুটা রিডিউস করার মাধ্যমে, ফেমিনিন এনার্জিকে কিছুটা আপলিফট করার মাধ্যমে আমরা লাইফে ব্যালেন্স ক্রিয়েট করতে পারি, এবং ভাইস ভার্সা। তার মানে কি, যদি ফেমিনিন এনার্জি বেশি থাকছে, আমরা যদি ইমোশনাল বেশি হচ্ছি, আমরা অ্যাকশন ওরিয়েন্টেড কম হচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু মাস্কুলিন এনার্জিকে বেশি পরিমাণে প্রভোক করানোর মাধ্যমে ফেমিনিন এনার্জি রিডিউস হতে পারে এবং ব্যালেন্স লাইফ ক্রিয়েট হতে পারে। তো এইভাবে জীবনে কিন্তু ব্যালেন্স আসে, বা ব্যালেন্স আসা প্রয়োজনও। তো সেক্ষেত্রে ওয়াচ বা রিস্ট ওয়াচ বা ঘড়ি, হাত ঘড়ি কীভাবে আমাদের সহায়তা করে, অথবা কেউ ডান হাতে ঘড়ি পড়ছে না বাম হাতে ঘড়ি পড়ছে, সেটা দেখে আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটির পার্সোনালিটি কেমন, সেই মানুষটির মেন্টালিটি কেমন। যেমন কেউ যদি ডান হাতে ঘড়ি বেশিরভাগ পড়ছে, তাহলে এটা বুঝতে হবে যে সে ম্যাসকুলিন এনার্জির সাথেই বেশি রিলেটেড, সে ম্যাসকুলিন এনার্জিকেই সাবকনসিয়াসলি অ্যাক্টিভেট করে চলেছে, সে আনইনটেনশনালি ম্যাসকুলিন এনার্জির সাথেই বেশি কানেক্টেড ফিল করছে, অর্থাৎ শিবার সাথে বেশি কানেক্টেড। তো তারা বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হবে, গোল ওরিয়েন্টেড হবে, ফোকাসড হবে, এইভাবে আমরা বুঝতে পারি। ঠিক তেমনভাবেই যদি কেউ লেফট হ্যান্ডে পড়ছে, ছেলে মেয়ে নির্বিশেষে, ঠিক আছে, আমরা আমাদের শরীরটা যেভাবেই তৈরি হোক না কেন, মানে বাহ্যিক দিক থেকে আমরা পুরুষ মানুষ হই অথবা আমরা নারী হই না কেন,
আমাদের ভেতরকার যে সত্তাটা সেটা কি পুরুষালী বেশি না তার মধ্যে নারীত্ব বেশি রয়েছে, এই শক্তিটাই হচ্ছে ফেমিনিন না মাস্কুলিন এনার্জি আমাদের মধ্যে রয়েছে সেটাকে বর্তায়। সেক্ষেত্রে কেউ যদি লেফট হ্যান্ডে পড়ছে তাহলে এটা ধরে নেওয়া হবে সেই মানুষটি বেশি ইমোশনাল হয়, সে অত বেশি অ্যাকশন ওরিয়েন্টেড নয়। ডেফিনেটলি অ্যাকশন ওরিয়েন্টেড, ডেফিনেটলি সে কাজকর্ম করছে, কিন্তু রাইট হ্যান্ডে যারা ঘড়ি পড়ছে তাদের মধ্যে এর প্রবণতাটা বেশি দেখা যায়। এরকম আরও একটি উদাহরণ হচ্ছে, রিস্টে মেইনলি কি ঘড়িটা পরা হচ্ছে নাকি রিস্ট থেকে একটু দূরত্বে। অনেকে কি থাকে যে ডান হাত বা বাম হাত যেখানেই ঘড়ি পড়ুক না কেন খুব সামনের দিকে, মানে হাতের আঙুলগুলো থেকে শুরু করে হাতটা মোটামুটি ক্রস করে যে সামনের রিস্টটা পড়ছে সেই রিস্টটাতেই কি কেউ পড়ছে নাকি আরেকটু দূরে কেউ পড়ছে। তো যদি রিস্টেই অ্যাপ্রোপ্রিয়েটলি পড়ছে তাহলেও ধরে নেওয়া হয় যে তার মধ্যে ম্যাসকুলিন এনার্জি বেশি, সেটা সে রাইটে পড়ুক কি লেফটে পড়ুক, বা সে বেশি ফোকাস বা সে বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, কাজের সাথে বেশি যুক্ত এবং নির্লিপ্ত। কিন্তু যদি দেখা যাচ্ছে যে রিস্ট থেকে একটু দূরে সরিয়ে মানে ভেতরের দিকে পড়ছে, অনেকে চুড়ি পরে, হাতে বালা পরে, ব্যাঙ্গলস পরে বা রিসলেট পরে, ছেলে মেয়ে নির্বিশেষে, তো সেক্ষেত্রে সেই চুড়ি বা সেই ব্যাঙ্গলসগুলোকে ভেদ করে পরে ঘড়িটা পড়ছে না একদম সামনের দিকে ঘড়িটা পড়ছে, এইভাবে জিনিসগুলো বুঝতে হবে। তো কেউ যদি ভেতরের দিকে ঘড়ি পড়ছে তাহলে অ্যাকশনের সাথে তার দূরত্বটা একটু বেশি থাকে, তার মানে সে কাজ করবে, এমন না যে সে কাজ করবে না বা সে ভীষণ লেজি, এরকম নয়। কিন্তু যারা রিস্টেই এক্স্যাক্টলি পড়ছে তাদের তুলনায় যারা একটু দূরত্ব রেখে পড়ছে তারা কিন্তু সাবকনসিয়াসলি সেইটাকেই অ্যাট্রাক্ট করে। সেটা কোনটা না, কাজ থেকে একটু দূরে, মানে একটু ডিলে তাদের হওয়া বা একটু লেজিনেস আসা বা হয়ে যাবে এমন একটা মনোভাব তাদের মধ্যে, সেই পরিমাণ অ্যাম্বিশনটা কিন্তু একটু কম পরিমাণেই থাকে। তো আমি জানি যে এরকম কথাগুলো যেহেতু অনেক দ্বিমত পোষণ করা হয়, অনেকেই প্র্যাকটিক্যালি এটা হয় না এটা ওটা অনেক কিছুই বলবে, কিন্তু আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন, আরও ইনফরমেশন পাবেন, এবং এটা যে প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক, পুরো ব্যাপারটাই যে আমাদের কর্মের সাথে জড়িত, পুরো ব্যাপারটাই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে জড়িত, পুরো ব্যাপারটাই আমাদের 5 এলিমেন্টসের মধ্যে এয়ার এলিমেন্টের সাথে জড়িত, আমাদের ব্রিদিংয়ের সাথে জড়িত। তো আপনারা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকে যদি পারচেজ করছেন, সেই কোর্সটা যদি কমপ্লিট করছেন, অ্যাক্সেস করছেন ক্লাসগুলো, আফটার কমপ্লিটিং ফুল ক্লাসেস আপনারা কিন্তু নলেজ গেইন করতে পারবেন যে হ্যাঁ এটার যে বক্তব্যগুলো বা এই ব্যাপারে যা যা কিছু রিসার্চ হয়েছে সেটা একেবারেই কিন্তু ফেলে দেওয়ার নয়। এবং এই মতো করে আপনারা যদি চলেন, এগুলোকে যদি জীবনের সাথে আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, যা যা কিছু বলা হবে ভালোর জন্য সেই মতো যদি করে আপনারা প্ল্যানিং প্রোগ্রামিং করেন এবং সেটিকে এক্সিকিউট করছেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার সর্বোপরি উন্নতি অবশ্যই হবে। সেক্ষেত্রে আর দেরি না করে আপনারা যদি মনে করেন এবং কৌতূহলী থাকেন, অবশ্যই ভীষণই ন্যায্য মূল্যে এই কোর্সটি কমপ্লিট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।